হচ্ছেন তিনি একটা জায়গায় লিখছেন এরা আগস্টেও খুনি হাসিনার হয়ে শোক করেছে, আমরা এদের লাল কার্ড দেখাইছিলাম, এরা আজকেও টাকার কাছে বিক্রি হয়ে খুনি মুজিবের পক্ষ নিল, আসেন আজকেও আমরা এদের লাল কার্ড দেখাই। এটি আপনারা টাকার বিনিময়ে করেছেন। আপনি অবশ্য আপনার ফেসবুকে লিখছেন এটি বিষয়টা আপনি অস্বীকার করেছেন। অনেকেই বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ভরে গেছে। আমি অন্যতম নেতা এখন সময়ের সাথে সাথে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বে পরিণত হয়েছেন হাসনাত আব্দুল্লাহ, তিনি লিখছেন হুমকি আর টাকা দিয়ে কেনা সেলিব্রিটিদের শোক আমি ইনকার করলাম। ইনকার কি জিনিস? আমি ওর এই পুরো জিনিস ইনকার করলাম, ও প্রমাণ করুক টাকা নিয়েছি। আচ্ছা, কিন্তু আপনি এটা বলছেন যে আপনি কোনো টাকা নেন, কিন্তু এটা কি কোনো সমন্বয় হয়েছে? এটা কি কোনো আপনি না এর মধ্যে নাই, কিন্তু আপনি তো খোঁজ খবর রাখেন, এটা কি কোনো সমন্বিত প্রয়াস ছিল যে সেলিব্রিটিরা সবাই মিলে একসাথে এরকম শোক বা শ্রদ্ধা জানাবেন? এটা কি কোনো সমন্বিত উদ্যোগ কোথাও থেকে সমন্বয় করা হয়েছে এমন ছিল? আপনি আমার বলতে দেন। টাকার প্রসঙ্গে এনেছেন, আমি বলে দিই টাকার প্রসঙ্গটা। টাকা দিয়ে আমাদেরকে কিনতে হইলে সেই পরিমাণ টাকার মালিক বাংলাদেশ তো দূরের কথা, পৃথিবীতে নাই। এটা আসতে বলে টাকা দিয়ে যারা বিক্রি হয় ওদের মাথায় টাকা টাকা খেলে। আমরা দেখতে পাচ্ছি না টাকার বিনিময়ে কে কোথায় কি বিক্রি হচ্ছে আর কি হচ্ছে। চাঁদাবাজি কারা করছে আমরা দেখতে পাচ্ছি না। চাঁদাবাজদেরকে কারা ছাড়িয়ে নিয়ে আসছে তাদেরকে দেখতে পাচ্ছি না। কারা ঠাকুর দাদার পরদাদার রেখে যাওয়ার টাকা দিয়ে 135টা গাড়ি ভাড়া করে আমরা দেখতে পাচ্ছি না। কারা 10.5 লাখ টাকার পাঞ্জাবি বানিয়েছে আমরা দেখতে পাচ্ছি না। আমরা জানি না কারা 1 বছর আগে রিক্সা চড়ার পয়সা ছিল না এখন প্যাডোতে ঘুরে বেড়াচ্ছে আমরা দেখতে পাচ্ছি না। টাকা দিয়ে যারা বিক্রি হয় তারা এরকম টাকার কথা প্রথমে ভাবে, যার মনে যা ফাল দিয়ে ওঠে তা। তো আমি ইনকার শব্দটা তো উচ্চারণই করি না, আমি বুঝতে পারি না ইনকার মানে কি। হ্যাঁ, কিন্তু যাই হোক কিছু একটা হবে হয়তো। কিন্তু টাকার বিনিময়ে বিক্রি হয়েছে শাকিব খান, এটাকে বিশ্বাস করবে? মাথায় অন্তত কিছু ঘিলু আশা করেছে। তাহলে কি কোনো হুমকি? কারণ হাসনাত আব্দুল্লাহ বলছেন হুমকি আর টাকা দিয়ে কেনা, হুমকি আছে। কে হুমকি দিয়েছে? হুমকি কে দিবে? মানে কারা হুমকি দিবে? হুমকি তো দিচ্ছে মব ভায়োলেটাররা। হুমকি তো এরা দিচ্ছে। জুতা নিয়ে যারা দাঁড়িয়েছে এরা তো হুমকি দাতা, এরা মানুষের মুখ বন্ধ করতে চাচ্ছে। কে হুমকি দিবে আমাদেরকে? কিন্তু আপনি এটা বলছেন আপনি কোনো হুমকি কোনো টাকা কিছুই আপনি পান নাই, কিন্তু আপনি কি এটা বলতে পারেন কোনো সমন্বয় কি হয়েছে আব্দুল নূর? সেটা কি আপনি জানেন? আপনি যে আমাকে প্রশ্নটা করছেন আমি অপমানিত বোধ করছি। 42 বছর ধরে আমি মিডিয়াতে কাজ করি এবং তারও আগে থেকে আমি সংস্কৃতি জগতের সাথে জড়িত। আমি একটা ছোট্টবেলা থেকে এই সংস্কৃতি জগতের লোকজনের সাথে উঠা বসা করি। টাকা দিয়ে আমাকে কেনা যায় কিনা এটা যে কোনো লোককে জিজ্ঞেস করলে হবে। এটা জানে, বাংলাদেশের মানুষজন জানে। টাকা দিয়ে যদি আমি বিক্রি হইতাম তাহলে এইসব ফৈনিদের কাছে বিক্রি হবো কেন? আমি এর চেয়ে বড় লোকদের কাছে বিক্রি হতাম। আমি কি বিক্রি হওয়ার জিনিস নাকি নাকি আমরা বিক্রি হওয়ার জিনিস? তারা মনে করে এই যাদের নাম তারা এখানে দিয়েছে তারা কেউ টাকার বিনিময়ে বিক্রি হয়। কত টাকা? টাকার পরিমাণ বলুক। আসলে এগুলা সব ফাজলামো। এবং হ্যাঁ হ্যাঁ, এইসব ফাজলামো, এবং এই ফাজলামোগুলি তারা করছে এই জন্য যে তারা আসলে এই মানুষ যে শ্রদ্ধা জানাতে পারে এই বিষয়টাকে অস্বীকার করছে। এবং এই অস্বীকৃতি জানানোর জন্য তারা নানান ধরনের অজুহাত বের করছে। টাকার বিনিময় হয়েছে, এটি একটি সমন্বিত প্রক্রিয়া ছিল। কোনো সমন্বিত প্রক্রিয়া ছিল না। এই ঘটনাটা ঘটবেই তো 15ই আগস্টে। মানুষের জন্মদিনের শুভেচ্ছা, মৃত্যুদিনের শোক কিংবা শ্রদ্ধা, এটা তো ঘটবেই 15ই আগস্টে। এটা একই সময়ই হবে, 24 ঘন্টার মধ্যেই হবে, তাই না? 15ই আগস্টে তো সেটাই ঘটেছে। এখানে আবার সমন্বিত প্রক্রিয়া কি আছে? বরং জুতা বিষয়ক যে কাণ্ডটা হয়েছে এটা সমন্বিত হয়েছে। একই পোস্টার, একই ছবি, একই ডিজাইন। মানে কালচারাল ফ্যাসিস্ট টার্মটা কে বের করলো সেটা কি আপনি খোঁজ খবর নিয়ে জানেন? না, আমার এত জানার দরকার নাই। এটা কোথা থেকে হয়েছে আমি জানি, কিন্তু এই সব লোকদের নামও আমি মুখে উচ্চারণ করতে চাই না। যে পক্ষ এটি করেছে তারা মূলত একটি নামকে ভয় পাচ্ছে, এবং একটি নামকে আপনি যদি শোকেও স্মরণ করেন, শ্রদ্ধাতেও স্মরণ করেন, তবু তাদের মনে হচ্ছে এই নাম স্মরণ করলেই ফ্যাসিস্ট ফিরে আসবে। এই নামের এত শক্তি, এই নামের এত জনপ্রিয়তা, এই নামের এত ক্ষমতাই যদি থাকে তাহলে তাদের তো আসলে এই নামকে শ্রদ্ধা জানানো উচিত। এটা হচ্ছে একটা। আর এই নাম উচ্চারণ করা যদি অপরাধ হয়ে থাকে তাহলে জুতার তালিকায় ফারুকী এবং আসিফ নজরুলকে রাখা উচিত। কেননা আমি আর আসিফ নজরুল একই জায়গায় দাঁড়িয়ে বক্তৃতা দিয়েছি শাহবাগে। তাহলে আসিফ নজরুল বঙ্গবন্ধুকে বহুবার স্মরণ করেছেন, তাহলে তাকেও জুতা মারা উচিত, তাই না? ফারুকীকেও জুতা মারা উচিত। তারাও তো বলেছে 32 নম্বর মেরামত করতে হবে। আর আরেকজনের কথা তো নাই বললাম, 1 টাকা নিয়ে মুজিব অভিনয় করেছে, তাহলেও সে তার নামও জুতার তালিকায় থাকা উচিত। এবং এরকম আরো অনেকে আছেন তাদের নাম জুতার তালিকায় থাকা উচিত। তারপরে ওই যে একটা কি যেন একটা শব্দ লেখে সিডিআই, আমি অত ভালো বুঝি না, কিন্তু গালিগালাজি হবে নিঃসন্দেহে কিছু। খুনি হাসিনা সেই সিডিআই, আওয়ামী লীগের কালচারাল ফ্যাসিজম, একই শব্দ। বাংলাদেশের জনগণের পক্ষে না দাঁড়িয়ে মুজিবের জন্য শোক করা সেলিব্রিটিদেরকেও ওই একই শব্দ তিনি লিখছেন আর কি।
হ্যাঁ হ্যাঁ সিরিয়া। অবশ্যই তো তাই তো, অবশ্যই আমি তো এই জন্য দুইটা উপদেষ্টার নাম বলেছি। উনি যে জি। স্ট্যাটাসে দিয়েছেন না ওই না, স্ট্যাটাস যিনি ওই দুই লিখছেন, উপদেষ্টার জন্য আপনি দুটো সমভাবে উপদেষ্টার প্রযোজ্য। কথা বলছেন, দুজন উপদেষ্টার কথা বলছেন, কিন্তু যিনি লিখছেন তিনি নিজেও তো শেখ মুজিবুর রহমানের জন্মদিনে তার জন্য বিশেষ সংখ্যা লিখেছেন, মানে পত্রিকায় দেখেছি যে তার হয়ে তিনি শুভেচ্ছা জানাচ্ছেন, তিনি মুনাফিকের অনেক মনে থাকে বঙ্গবন্ধু নাকি? বন্দনা করছেন, মুনাফিক সার্জিস মুনাফিকের আলম তো এটা মুনাফিক। আবেগী কণ্ঠে কথা বলছেন, তো তাদের জন্য কি সিরিয়ায় শব্দটা প্রযোজ্য হয়ে যায় নাকি? মুনাফিকের কি নিজের মুনাফিকের কথা মনে থাকে নাকি? মুনাফিকরা তো মুনাফিকই, ওরা যেগুলা করেছে ভুলে গেছে, অথবা নেশার ঘরে করেছিল বা ঘুমের ঘরে করেছিল, আই ডোন্ট নো। বাট যে শব্দ যে গালি তারা ব্যবহার করেছে এই গালি তাহলে তাদের জন্য প্রযোজ্য, নিজেদের জন্য তাই, উপদেষ্টা যে যারা আচ্ছা, স্মরণ করেছেন তার তাদের মানে জন্য তাই। খুনি হাসিনা আওয়ামী লীগের কালচারাল ফ্যাসিজম এবং তাদের নিজেদের জন্য সেই একই শব্দ প্রযোজ্য। আমি একটু এটি আপনার কাছে জানতে চাই, একটা অভিযোগ আপনাদের যারা শোক শ্রদ্ধা জানিয়েছেন 15 আগস্টে তাদের বিরুদ্ধে দিচ্ছে যে আপনারা তো মাওলানা ভাসানী থেকে শুরু করে চার নেতা, এরকম মুক্তিযুদ্ধ বা বাংলাদেশ সৃষ্টির পেছনে আরো অনেকের ভূমিকা আছে, তাদেরকে স্মরণ করেন না, শুধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেন। এই ও জানে কেমনে? ও জানে কেমনে আমরা স্মরণ করি না? সবকিছু ফেসবুকে স্মরণ করি আমরা, আমরা যেটা আমাদের যা ইচ্ছা সেটা আমরা স্মরণ করি। এটা তো স্বাধীনতার যুগ, এই স্বাধীনতায় যার যাকে স্মরণ করতে ইচ্ছা করবে সে তাকে করবে। ও যদি কাউকে স্মরণ করতে চায় করুক না, ও জিন্নাকে স্মরণ করুক, ইয়াহিয়াকে স্মরণ করুক, কেউ না করেছে? কেউ তো না করে নাই। ভুট্টোরে স্মরণ করুক, করে 47 তো, থেকে গত বছর কি কি দেখছিলাম, জানি। এবারও হ্যাঁ হয়েছে মনে হয়, হ্যাঁ, জিন্নার মৃত্যু না দিবস না করুক জন্মদিবস না। পালন করা হচ্ছে। কেউ কি তাদেরকে না করেছে? কেউ তাদেরকে এরকম কুৎসিত ভাষা আক্রমণ করেছে? অন্তত আমরা তো করি নাই, আমি তো করি নাই। ওর স্বাধীনতা আছে, ও যারে খুশি স্মরণ করবে। আমার স্বাধীনতা, আমি যাকে খুশি স্মরণ করবো। ওর ওর এই বলার অধিকার আছে নাকি আমি কাকে স্মরণ করবো আর কাকে করবো না? ওরা বাক স্বাধীনতার কথা বলে, গণতান্ত্রিকতার কথা বলে। ওরা না বলেছে যে ওরা বাংলাদেশের মানুষকে কথা বলার স্বাধীনতা দিবে? তো কথা বলার স্বাধীনতার মধ্যে এটা কথা না, ওদের মনের মতো লোককে স্মরণ করতে হবে আর ওদের মনের মতো লোককে গালি দিতে হবে? ওরা কি তাহলে মা বাপ তারাও তো নাকি মানে কথা আমাদের? বলছে, তারাও গালি দিচ্ছে, তারাও হচ্ছে জুতা মারছে, এটি তাদের স্বাধীনতার মধ্যে পড়ে নাকি? হ্যাঁ, ওরা সাথে অবশ্যই স্বাধীনতা, তারা করেছে সেটা। মানুষ বিচার করবে যে কোন স্বাধীনতা অন্যায় আর কোন স্বাধীনতা ন্যায়। ওরা তো ভোটে যাইতে চায় না, ভোটে তারা বের হয়ে যাবে কোনটা স্বাধীনতা আর কোনটা পরাধীনতা। ভোট তো এই জন্য চায় না। মানে এটি হচ্ছে এরকম এবং এই যে 1 কোটি টাকা করে যে নিয়েছে, 1 কোটি টাকা তো তাদেরকে দিয়েছে কোন একটা ফান্ড থেকে। সরকার তো আর এমনি মানে একটা খামে ভরে 1 কোটি টাকা দিয়ে দিতে পারে না। তাহলে 1 কোটি টাকা ঈদের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে সরকারি টাকা, অথবা 1 কোটি টাকা কোন একটা ব্যাংকে ঢুকেছে, অথবা একটা কোনো দানপত্র রিসিট কিছু তো একটা থাকবে, কোন একটা ফান্ড থেকে তো টাকাটা দিয়েছে। তাহলে এটা দেখা দিয়েছে। জি। কিন্তু প্রশ্নটা আর একটা, যে এইখানে দুদক সক্রিয় হবার কথা ভাবছে বা নড়ে চড়ে বসছে, তদন্ত করার কথা বলছে, কিন্তু উপদেষ্টাদের বিরুদ্ধে যে যে অভিযোগ উঠছে সেখানে কেন আসলে দুদক নীরব থাকে? এটি এই চরিত্রটা দুদকের উপদেষ্টাদের বিরুদ্ধে কেন? আমি গণমাধ্যমের চরিত্র উপদেষ্টাদের নিয়ে প্রশ্ন বিরুদ্ধে করছিলাম, একটু দুদকের চরিত্র নিয়ে প্রশ্ন করতে চাই। কি না বদলাম? করেছেন আপনি? মানে হ্যাঁ। না বদলেছে, অবশ্যই বদলেছে। উপদেষ্টারা বদলেছেন, ফলে উপদেষ্টাদের তদন্ত হচ্ছে না। ওনারা উপদেষ্টা না থাকলে আবার তদন্ত হবে। দুদক তো এটাই করে। ক্ষমতাসীনদের তদন্ত কি আসলে করতে পারে মানুষ? ক্ষমতাসীন অবস্থায় কারো বিরুদ্ধে তদন্ত করা তো খুবই কঠিন, ফলে এটা করা তো খুব সহজ না। তাই হচ্ছে না, বা হচ্ছে হয়তো আমরা জানি না। আমরা কিন্তু অবশ্য দুদককে বেশ কিছু তদন্ত করতে দেখেছি। ক্ষমতায় আছেন কিংবা এই সরকারের কাছ থেকে সুবিধা পেয়েছেন এমন বেশ কিছু লোকের বিরুদ্ধে দুদক তদন্ত করছে, এটা প্রমাণিত তারা করেছে। করে তারপর কার যেমন কার বিরুদ্ধে তদন্ত হলো, কি হলো? যেমন যেমন ফুটবল ফেডারেশনের একজন ব্যক্তি আছেন যিনি রীতিমতো রাজনৈতিক ভাবে ক্ষমতাবান, তার বিরুদ্ধে দুদক তদন্তই শুরু করেন, অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে। এরকম একাধিক লোক, যেমন বসুন্ধরার যে মালিক এবং সেই পক্ষ, যাদের কাছ থেকে বিভিন্ন পার্টি চাঁদা গ্রহণ করেছে বলে জনশ্রুতি আছে, তাদেরটাও তারা তদন্ত করছেন। একেবারে যে করছেন না ব্যাপারটা তা না। আমার আর এখানেও একটু প্রশ্ন, যে এই তদন্তগুলো কি দুদকের যিনি দুদক চেয়ারম্যান, সঠিকভাবে বা নিজ থেকে এই তদন্তগুলো সঠিকভাবে করে, নাকি এটাও আবার অন্য কোনো ক্ষমতাসীনের চাপে করে? কারণ আওয়ামী লীগের সময় আমরা দেখতাম আওয়ামী লীগের অনেক নেতাদের বিরুদ্ধে তখন কিন্তু তদন্ত হতো, এমপি। শারমিন, আপনি আমাকে এমন প্রশ্ন করছেন যেটা দুদকের উত্তর দিতে পারবে, আমি কিভাবে দিব তারা সঠিকভাবে করে আপনার না দেখে মূল্যায়ন দিতে জানতে পারবে। চাই, আপনার গণমাধ্যমে মানে আমার কথা বলেন, আমি রাজনীতিক না বিশ্লেষণ করেন, দেশের না হ্যাঁ সমসাময়িক হ্যাঁ করি, পরিস্থিতি কিন্তু বিশ্লেষণ দুদক করেন। একটা প্রতিষ্ঠান, আমি আপনাকে বলি। দুদক একটা প্রতিষ্ঠান, দুদকের ইন্টারনাল প্রসেস সম্পর্কে যথেষ্ট তথ্য ছাড়া এটা কথা বলা সম্ভব না। আমি যেসব বিষয় নিয়ে কথা বলি আমি যথেষ্ট জেনে কথা বলি, না জানলে আমি কথা আচ্ছা, বলি না। ঠিক আছে, আমি তাহলে আমি তাহলে দুদক এই বিষয়টা বাদ দিই। দুদক কেন দুদক কেন তদন্ত করে না, হ্যাঁ। এই এই প্রশ্ন যদি আপনি করেন তাহলে দুদকের কোন একটা লোককে জিজ্ঞেস করতে হবে, কারণ আমি তো এই ইনফরমেশন জানি না। কারণ দুদক তো তদন্ত করবেন গোপনে, হয়তো তারা গোপনে তদন্ত করছেন, আমরা জানি না। জি, আসলে এই প্রশ্নগুলোর জন্য সবগুলোর জন্যই একদম প্রপার অথরিটিকে প্রশ্ন করতে ভালো
পারলে ভালো হতো। হাসনাত আব্দুল্লাহকে যদি জিজ্ঞাসা করতে পারতাম যে আপনি কেন এটা দিলেন, এবারে আপনার কাছে যে প্রশ্নটি করতে যাচ্ছি, বা সাবেক আইজিপি কে প্রশ্ন করতে পারতাম, বা যারা অভিযোগ করছেন অসমাপ্ত আত্মজীবনী কে লিখেছেন তাদেরকে প্রশ্ন করতে পারলে ভালো হতো। এবং এটাও হয়তো এখন, যেমন আমি পাঠক, আমার পুরাটা পড়া আছে, ফলে আমি এটা পড়লে বুঝতে পারি যে এটা অন্য কারো পক্ষে লেখা সম্ভব না, কিন্তু আমি তো দুদকের ফাইলে অ্যাক্সেস নাই আমার। জি, আসি একটু সম্প্রতি আমরা দেখলাম যে আপনারা মানে যারা আসলে গণমাধ্যম ব্যক্তিত্ব বা সাংস্কৃতিক ব্যক্তিত্ব তাদেরকে যে জুতা মারার যে কাহিনী হলো তাতে প্রতিক্রিয়া জানাচ্ছেন, কিন্তু সেনা প্রধানকে সম্প্রতি দেখলাম তার প্রতিক্রিয়া, তিনি খুব ধৈর্যশীল একটা প্রতিক্রিয়া দিচ্ছেন, যে তিনি বলছেন যে এগুলোতে অসন্তুষ্ট হওয়ার কিছু নেই, মানে সেনাবাহিনীকে নিয়ে যা বলা হচ্ছে ইদানিং, যেমন নাসিরউদ্দিন পাটোয়ারি বললেন যে তার মানে সেনাবাহিনীর মাথায় ঘিলু নাই, এরকম অভিযোগ করলেন। কদিন আগে বললেন ডিজিএফআই হেডকোয়ার্টার গুড়িয়ে দেওয়ার মতো হুমকিও তিনি দিচ্ছিলেন। তিনি সেনাপ্রধান সম্প্রতি বললেন যে এতে অখুশি হবার কিছু নেই, তাদের বয়স কম, সন্তানের বয়সে, তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে, লজ্জিত হবে। আপনি কিভাবে মূল্যায়ন করেন এই বক্তব্যকে? সেনাপ্রধান খুবই ধৈর্যশীল মানুষ, উনি এর আগেও প্রচুর ধৈর্য দেখিয়েছেন। আমি দেখলাম যে উনি এত বেশি ধৈর্যশীল মানুষ আসলে বাংলাদেশে খুবই কম। আমি ওনাকে প্রশংসাই করতে চাই, কিন্তু উনি যে কথাটা বলেছেন সেই কথার প্রেক্ষিতে আমার নিজের কাছে একটা ভয় জেগেছে, বা একটা শঙ্কা, আমি বলবো ভয় শব্দটা আমার ভালো লাগে না, একটা শঙ্কা আশঙ্কা জেগেছে। সেটি হচ্ছে যে ধরেন এরা তো বোঝে না বলে উল্টাপাল্টা কথা বলে, বড় হলে বুঝবে, কিন্তু এই অবুঝগুলি রাজনৈতিক দল বানিয়ে দেশ শাসন করতে চাইছে, এবং এই অবুঝগুলি রাজনৈতিক দল বানিয়ে দেশ শাসন করবে যারা কিনা এটা বুঝবে না কোথায় কি বলা দরকার আর বলা দরকার না। ফলে এই কথা সত্য বলে মেনে নিচ্ছি, যারা অবুঝ, এরা কিছু বুঝে না, বড় হইলে বুঝবে। তাহলে এই অবুঝগুলি যে রাজনৈতিক দল বানিয়েছে এবং অবুঝগুলি ভোট চায়, তাহলে বড় হইলে এদেরকে ভোট দেওয়া ভালো হবে, ছোট অবস্থায় ভোট না দেওয়াই ভালো। বড় হলে ভোট দিবেন, ছোট অবস্থায় ভোট দেওয়া দরকার নাই। আচ্ছা, না, অবুঝ তো এখনো অবুঝ, বুঝে না কোন জায়গায় ইট খোলা যায় আর কোন জায়গায় ইট মাথায় নিয়ে যাইতে হয়, হ্যাঁ, কোন জায়গায় ইট মাথার তলে দিয়ে ঘুমাইতে হয়, এগুলো বুঝতে পারে না তারা। কিন্তু অন্য জিনিস বুঝে, বুঝছেন, যেমন এরা কিন্তু বুঝে যে প্রাডো গাড়িতে কোন দিক দিয়ে উঠতে হয়, আবার এপিসিতে কোন দিক দিয়ে ঘুষতে হয়। ওই ইনকার বলছে না, এই জন্য ঘুষতে বললাম, নিশ্চয়ই বুঝতে পেরেছেন। ঘুষা মানে কি জানেন তো? তো ঘুষে ইয়েছে, ওই এপিসিতে ঘুষে গেছিল, তো এপিসিতে ঘুষতে জানে, তারপরে প্রাডো গাড়ি নিয়ে মিছিল করতে জানে, 10.5 লাখ টাকার পাঞ্জাবি বানাইতে জানে, তারপরে হাঁসের মাংস ওয়েস্টিন দুইটাই জানে। তো এগুলা সব জানে, শুধু এটা জানে না যে কোথায় গিয়ে ইট খুলতে গেলে মানে 206টা হাড় খুলে যেতে পারে, এইটা খালি বুঝে না, অবুঝ। তো যেহেতু এরা অবুঝ, অবুঝদের যখন ভোট চাইতে আসবে আমি বলবো যে জনগণকে এই কথাটা মনে রাখতে, যে এরা অবুঝ, এরা বড় হইলে পরে বুঝবে, তো বড় হইলে এদেরকে ভোট দিয়ে, বড় হইলে এদেরকে নিবন্ধনও দেওয়া উচিত। এই অবুঝগুলা নিবন্ধন চেয়েছে, মার্কাও চেয়েছে, তো এই অবুঝগুলাকে মার্কা নিবন্ধন দেওয়া যায় কি না এটাও কিন্তু চিন্তা করা উচিত। স্পষ্ট। আমি আরো নানান রকম কথা আছে শোনা যাচ্ছে, সেটি হচ্ছে যে এই যে কদিন আগে আলোচনা হলো বিদেশি দূতাবাসগুলো থেকে, মানে দূতাবাসগুলো থেকে রাষ্ট্রপতির ছবি নামিয়ে নেওয়া, সেটি মৌখিক নির্দেশনায় হয়েছে। এই আলোচনা শুধুমাত্র ছবি নামানো হচ্ছে নাকি রাষ্ট্রপতিকে সরানো হচ্ছে, এই গুঞ্জনটি উঠলো। এর মধ্যে আবার কেউ কেউ শুনলাম 1-11 মাহফুজ আলম থেকে শুরু করে তাদের সহযোদ্ধা নাহিদ ইসলামের মুখেও 1-11 কথা শুনলাম। 1-11 পদধ্বনি আগে বিএনপি শুনতে পেত, এখন তারা শুনতে পাচ্ছে। আবার এরকম গুঞ্জনও বাজারে শোনা যাচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে, এই অন্তর্বর্তী সরকার ভেঙে যাবে, তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে, যেটির প্রধান হবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আসলে কি এগুলো শুধু শোনা যাচ্ছে, মানে কথা? আপনার কি মনে হয় এগুলো কি কথা, নাকি এগুলোর পেছনে আসলে কিছু ঘটছেও? দেশে যখন গণতন্ত্র থাকে না, দেশে যখন শাসনের নামে নানান ধরনের দুঃশাসনের চেহারা দেখা যায়, মানুষ যখন কনফিউজ থাকে, তখন এরকম হয়। আপনার বয়স কত ছিল আমি জানি না, 75 সালে, কিন্তু 75 সালে আমি মোটামুটি বোঝার মতো বয়সে ছিলাম। তো সেই সময় 75-এর 15ই আগস্টের পর থেকে নভেম্বর মাসের যে 7 তারিখ এই পর্যন্ত বাংলাদেশের যে একটা অদ্ভুত অবস্থা ছিল, এখনকার বাংলাদেশ প্রায় তার কাছাকাছি অবস্থায় আছে। ক্ষমতার কেন্দ্র কোথায় মানুষ বুঝতে পারছে না, এবং দেয়ালের ছবি নামানোর আদেশ কে দিলেন এটা কেউ জানে না। বলা হচ্ছে মৌখিক নির্দেশের প্রেক্ষিতে। সরকারি আদেশ মৌখিকভাবে দেওয়া যায় কিনা এটা নিয়ে কিন্তু অবশ্যই প্রশ্ন আছে, কেননা দেয়ালে যে ছবি ঝুলানো হয়েছিল এটা কিন্তু মৌখিক নির্দেশে না, এটা সরকারি নিয়ম হিসেবে ঝুলানো হয়েছিল। তো নিয়মের ছবি নামিয়ে ফেলা যায়, এবং দূতাবাস থেকে নামানো হয়েছে, অন্য জায়গা থেকে কিন্তু আবার নামে নাই। বাংলাদেশের বিভিন্ন জায়গাতে কিন্তু এই ছবি আছে এখনো। ফলে দূতাবাস থেকে ছবি নামিয়ে নেওয়ার মৌখিক নির্দেশ যিনি দিয়েছেন তাকে জিজ্ঞেস করা দরকার যে আপনি মৌখিক নির্দেশ যে দিলেন, সরকারি নির্দেশ ভাবে মৌখিকভাবে দেওয়া যায় টেলিফোনে কিংবা অন্য কোনো ভাবে? তো মৌখিক নির্দেশের প্রেক্ষিতে কোনো কিছু মেনে ফেলা যায় কিনা, এটা যদি ঠিক হয়ে থাকে, তাহলে তো মৌখিক নির্দেশের প্রেক্ষিতে লোকে এখন দাবি করবে গুলি চালিয়েছিল মৌখিক নির্দেশে।
তারপরে একজনের নাম বলে দিবে, মৌখিক নির্দেশে চালিয়েছিল। তো ঘটনা তো এইরকমই আসলে, মৌখিক নির্দেশে গুলি না সরকারি চালালেও কোনো প্রেস নির্দেশ সচিবের নির্দেশনা অনুযায়ী গ্রেপ্তার করা হচ্ছে বা তারা তৎপরতা চালাচ্ছে, পুলিশ তেমনটা না, বলেছে। মৌখিক নির্দেশ দিয়ে সরকার যদি চলতে শুরু করে তাহলে যার মুখ যত বড় তার নির্দেশ তত বড় হবে। তো এইটাই তো হচ্ছে মাতসর না, এটাই তো হচ্ছে ফেইলিওর অফ গভর্নেন্স, ফেইলিওর অফ অ্যাডমিনিস্ট্রেশন, তাই না? এটা তো একেবারে, যদি নামাতেই হয় নির্দেশ দিয়ে নামানো উচিত ছিল, চিঠি দিয়ে, মৌখিকভাবে কেন? আর এটা নামাতে হলো কেন? এছাড়া আপনি যে গুজবের কথা বলছেন, অমুক হবে প্রধান, তমুক হবে প্রধান, এগুলো সবই তো গুজব, এগুলোর তো কোনো ভিত্তি নাই, কোনো আইনগত ভিত্তিও নাই, কোনো তথ্যগত ভিত্তিও নাই। এবং আপনি নিশ্চয়ই আরো নাম শুনেছেন, শুধু একটা নাম না, আরো নাম শুনেছেন যে কেউ একজন প্রেসিডেন্ট হয়ে যেতে পারে, কেউ একজন অমুক হইতে পারে, তমুক হইতে পারে। বহু মানুষ মনে মনে রাত্রেবেলা ঘুমাতে যায় যে আগামীকাল সেগুলো হবে, এই কথা চিন্তা করে। এইটাই তো হচ্ছে বাংলাদেশের ব্যর্থতা। যে বাংলাদেশের ব্যর্থতা হচ্ছে যে ওই যে এপিজে আব্দুল কালাম একটা সুন্দর কথা নাকি বলেছিলেন, লোকে বলে, যদিও আমি এটা খুবই বিরোধী, যে সেই স্বপ্ন হচ্ছে স্বপ্ন যেটা আপনি জেগে থেকে দেখেন। তো ওই যে ওই অদ্ভুত স্বপ্ন আর কি লোকে এখন জেগে জেগে দেখতে শুরু করেছে, রাতে ঘুমায় না আসলে, মানে ঘুমাতে যায় কিন্তু ওই জেগে থাকা স্বপ্ন দেখতে থাকে যে আগামীকাল সকালেই তিনি কোনো চেয়ারে বসে যাচ্ছেন। এই যে গুজবের, আসলে আমি আহ, ভাগ করেছি নামটাকে, বা গুজব শব্দটাকে আমি দুইটা ভাগে ভাগ করেছি। প্রথম অংশ হচ্ছে আর পরেরটা ইংলিশ জব, গুলইয়া কারবার, এটাই হচ্ছে গুজব।